আমার বাপ মার সাথে আমি যে অন্যায় করছি, আমি অনেক অন্যায় করছি, অনেক। আমার বাপ মা যেন আমার মাফ করে দেয়। আজকে সকালবেলা আমার ছোট মেয়ে কুলে দিতে যায় পড়ে গেছে, এটার জন্য আমার মা আমার ফোন করে চিল্লাচিল্লি করতেছে। দেয় আজকে তোর কারণে আজকে এই অবস্থা, তোর সংসার আমার দেখতে হয়, এটার কারণই তো আমি। কারণ আজকে আমার বউ বাসা থাকলে তার এটা শুনতে হইতো না। তাকে একটা সুযোগ দিবেন কিনা? কিভাবে সম্ভব ভাইয়া? আমার নাম মোহাম্মদ তুষার ভুঁইয়া। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে ফার্স্ট টাইম আসছিল বেড়াইতে আমার মার বান্ধবীর মেয়ে। আমি 2 দিন বাড়িতে ছিলাম না, তখন বাড়িতে আসার পরে দেখি যে আমার রুমে শুয়ে আছে। জানতে পারলাম সে আমার মার বান্ধবীর মেয়ে। তো বিকালবেলা আমি আবার বের হওয়ার পরে মা বলতেছে যে ওই চলে যাবো, ওরা গাড়িতে তুলে দিয়া। পরে একই সাথে গেলাম, যাওয়ার পরে ওরা গাড়িতে তুলে দিয়ে আমি আসলে তারপর থেকেই যেমন ওর সাথে কথা বলার একটা ইচ্ছা আসে, যে ওর সাথে কথা বলবো, কীভাবে যোগাযোগ করবো, তার নাম্বার তো নাই। মার মোবাইল থেকে নাম্বারটা নিলাম, তারপরে ওই নাম্বারে আমি কন্ট্যাক্ট করে কথা বলি। 2 দিন কথা বলার পরে দুজনে দেখা সাক্ষাৎ করি। তো ওই তখন থেকেই কথাবার্তা চলে। তারপরে আস্তে আস্তে তার প্রতি আমার একটা মায়া কাজ করে। মায়া বলতে আসলে ওর ফ্যামিলিটা এমন একটা ফ্যামিলি যেটা আমার ফ্যামিলি কখনো মানবে না, কারণ ওর ফ্যামিলিটা খুবই অন্যরকম ছিল। ওর আব্বু আলাদা থাকতো, ওর মাও আলাদা থাকতো, ব্রোকেন ফ্যামিলি যাকে বলে। হ্যাঁ, আলাদা থাকতো। তো ওই আসলে থাকতো এক সময় এক জায়গায়, যেমন খালার কাছে, ওর ভাইয়ের কাছে। তো ওই জিনিসটা আমার মায়া কাজ করে যে না, ওই যেহেতু এতিম, আমি ওকে বিয়ে করব। তারপরে বিয়ের ডিসিশন নিয়ে আমার বাড়িতে রাজি না, পরে ওরা ডাইরেক্ট আমার বাড়িতে নিয়ে আসি। এই পাশে আমি ওরে বিয়ে করি, ওই পাশে আমার আব্বু আম্মু। আমার ফ্যামিলির সাথে আমি চ্যালেঞ্জ করি যে আমার মা তো আসলে ওরা ছোটোবেলা থেকে চিনতো। আমার মা আমার বারবার না করছে যে না, বিয়ে করিস না, তুই সুখী হবি না ওরে দিয়ে, ওরা আমি চিনি, বাপ মা সারা মানুষ হয়েছে, বিভিন্ন জায়গায় ঘুরছে। আমাকে মা দেখ, মানুষ সবসময় এক থাকে না, হয় চেঞ্জ হয়ে যাবো। ওরা আমি বিয়ে করছি, হয় তোমাদের মন ঠিকই জয় করব। তা আমি চ্যালেঞ্জ করে ওরা বিয়ে করে হয় ঠিকই আমার বাপ মার মন জয় করে, মানে এমনই জয় করে। আমার আব্বা মারে তখন বলে না যে বাজার থেকে কি আনবো, ওরে বলে, মানে এতটুক কাছে চলে যায় আমার ফ্যামিলির সাথে। বিয়ে করার পর সবকিছু সুন্দরভাবে সব সুন্দর, সব মানে আগে যা ছিল আগের আর এর রাত আর দিন, মানে পুরাই চেঞ্জ। 5 ওয়াক্ত নামাজ পড়তো। আমার প্রথম মেয়ে যখন হয়, প্রথম মেয়ে হওয়ার পরে আরও খুব ভালো চলতেছিল সংসার, সবকিছু সুন্দরভাবে ছিল। পরে আমার দ্বিতীয় কন্যা সন্তান দুনিয়াতে আসছে, তো সংসার আমার খুবই ভালো চলতেছিল, দিনগুলো খুব ভালো কাটতেছিল। তো আমি ড্রাগস নিতাম, ওটা আমার ওয়াইফ চাইনা ফেললো। ওর মুখ থেকে যেটা শুনছিলাম যে ওই বিয়ার 1-1.5 বছর পরেই বুঝতে পারে, ওই বলে নাই, মানে ওরে আস্তে আস্তে দেখতো যে আসলে মনে হয় এটা আস্তে আস্তে এটা থেকে বের হয়ে আইব। এটা তো ওই এরকমই, মানে 2 দিন 3 দিন খাইলে পরে আবার 1 সপ্তাহ বন্ধ থাকতো, খাইতাম না। পরে আবার হঠাৎ করে 1 দিন 2 দিন 3 দিন খাইতাম, এভাবেই মানে খাইতাম। মানে 4 বছর শুধু ওই দেখছে যে আমি খাওয়ার পরে কেমন থাকি, না খাইলে কেমন থাকি, তখন পুরোপুরি ওই বুঝে যাওয়ার পরে ওই আমার ফ্যামিলির সাথে এই ব্যাপারটা নিয়ে মানে আমার অজান্তে কথা বলে, সিদ্ধান্ত নিল আমাকে রিহেবে দিবে। ওরকমই হঠাৎ আমি ঘুমায় আছি রাত্রেবেলা রিহেবের লোক এসে নিয়ে গেছে। তখন ওখানে থেকে আমি মানে বুঝতে পারছি যে আসলে যে আমি যা করতাম সবই ভুল, আমার ফ্যামিলি সঠিক ছিল। আসলে ড্রাগসটা হলো কি নিজের একটা চোখের নেশা, এটা আর কিছু না। এটা নেওয়ার কারণে আমার জীবনে অনেকগুলা ক্ষতি, অনেকগুলা দিন আমি পিছনে ফেলাইছি। আমার ফ্যামিলির আমি সময় দিতে পারিনি এটার জন্য। রিহেব থেকে আসার পরে আমি ভালো ছিলাম বলতে পুরোপুরি ভালো ছিলাম, 4 মাস ভালো ছিলাম। 4 মাস পরে আবার ড্রাগস নিছি, যেমন 2 দিন 3 দিন নিছি, নেওয়ার পরে আবার বন্ধ, নেই আবার 1 মাস ভালো। 1 মাস পরে আবার এই বন্ধুদের সাথে হঠাৎ দেখা হয়ে গেছে, আবার একদিন খেয়ে ড্রাগস খেয়ে ফেলছি। এই 2 দিন পর ঝগড়া, এটা নিয়ে ঝগড়া, আমি কেন এটা খাইলাম, এই খাওয়ার কারণেই আমাদের মধ্যে ঝগড়া, মারামারি, সব কিছুই তৈরি আর চলে যেত। আবার বুঝায় নিয়ে আসতাম, বুঝায়া যে আমি আর খাবো না, তুমি আমার একটা সুযোগ দাও, বইলা নিয়ে আসতাম, বুঝায়া সোজা যে এবারই শেষ। এভাবে বইলা তারা নিয়ে আসতাম। নিয়ে আসার পরে সেই একই জিনিস আবার করতাম, আবার একটা ঝামেলা সৃষ্টি হইতো। এবার লাস্ট কথা ছিল যে আমার 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব, ঠিক মতো দোকানদারি করতে হইব, দোকান বন্ধ করে বাসায় কোথাও যাওয়া যাইব না। ভালোই যাইতেছে, চলতেছে, নামাজ পড়তেছি, যাইতেছে, খাইতেছি, চলতে এই জীবনে আবার হুট করে খেয়ে ফেলছি। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, হয় কিছু বলতেছে না, হয় কিন্তু প্রতিদিনই বুঝতেছে। মানে এরকম একটা পর্যায়ে এরকম হয়েছে তার সাথে আমার
আমি যেদিনই খামু আমার চোখের দিকে তাকাইলে সে বলতে পারতো আমি খাইছি। আমি কিন্তু না করতাম অনেক সময়, অসম্ভব। সবসময় কি মানুষের চেহারা একরকম থাকে? হয়তো বা আমি বাইকে ছিলাম এই জন্য এরকম দেখা যাইতেছে, কিন্তু ওই যে বলতো কথাটা সত্যি, 100তে 100 মিলে যেত। 100 মানে আমি খাইলে সে বুঝতে পারতো। এই ঘটনাই মানে রেগুলার 1 সপ্তাহ ধরে চলতেছিল। প্রতিদিনই দুপুরবেলা দোকান বন্ধ করে বাইরে হয়ে যেতাম, বাইরে থেকে আর বাসায় আসতাম না, ওদিক দিয়ে দোকানে যেতাম গা। এই সময়টার ভিতরে আমি যা আপনার অকাম কুকাম যা আছে এগুলো করতাম। তো এই জন্য বলতেছে যে আবার শুরু করে দিছো। আমি আবার কি শুরু করলাম? এই শুরু থেকে তর্কাতর্কি, কথা কাটাকাটি। এই রাগারাগির মধ্যে আমি যখন বাসা থেকে নিচে নেমে গেলাম, নিচে নেমে ওদিন রাত্রে আর আমি আসিনি। রাত্রে না আসাতে সকালবেলা আমরা যখন ফোন করে বলে যে বাসায় আসার জন্য, আমি বলতেছি যে বাসায় আমি আসবো পরে। বড় ভাই বলতেছে যে না, আমি আর তোমার সাথে থাকা সম্ভব না, আমি চলে যাব। চলে যাওয়ার পরে মা আমার ফোন দিয়ে কইতেছে যে তোর বউ গেছে গা। রাগের মাথায় আমিও কইতেছি যাক গেছে গেছে। কবে চলে গেছে? গেছে শুক্রবারে। আমাদের প্রোগ্রামে তুষার এসেছিল, আপনার হাজবেন্ড। আমরা যতদূর জানি আপনাদের সংসারটা খুব ভালোই চলতেছিল। মূল সমস্যাই ছিল তার নেশায় আসক্ত হওয়া, এবং আপনি খুব ভালো মতোই চেষ্টা করেছেন তাকে সেই পথ থেকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু যে কোনো কারণে উনি নেশা থেকে বের হতে পারছে না। তো উনি এসে তার কৃতকর্মের জন্য অনেক কান্নাকাটি করেছে, অনেক মাপ চেয়েছে। তো আপনি তাকে একটা সুযোগ দিবেন কিনা? তো ও হচ্ছে এরকমটা অনেকবার করছে, যেমন আমি অনেকবারই চলে আসছি, আবার ওর কথা শুনে আবার গেছি। আমার 2টা বাচ্চা আছে, বাচ্চাদের কথা চিন্তা করে গেছি। তো যাওয়ার পরে ও যেমন ছিল তেমনই করছে। জাস্ট 2 দিন ভালো ছিল, আমার প্রচুর মারধর করতো। তারপর লাস্ট 2 মাস যাবত হচ্ছে মারে না। 9 বছরের সংসারে 2 মাস যাবত মারে না। আমার শ্বশুর অনেক ভালো, শাশুড়িও ভালো, আল্লাহর রহমতে সবাই ভালো। মানে আমি রিলেশন করে বিয়ে হয়েছে, আমি হচ্ছে ওর কাছে চলে গেছিলাম। তারপরে শ্বশুর শাশুড়ি যতটা যন্ত্রণা দেওয়ার কথা বিন্দু পরিমাণও দেয় নাই। এই যে 100 গুণ বেশি জ্বালাতন করতো ও। মানে আমার শ্বশুর শাশুড়ি নিয়ে আমার কোনো কমপ্লেন নাই, ওনারা যথেষ্ট ভালো। বাবা মা হিসেবেও ভালো, শ্বশুর শাশুড়ি হিসেবে ভালো। না উনি একজন, আমার স্বামী একজন ভালো স্বামী, না উনি ভালো সন্তান, না উনি ভালো একজন বাবা। উনি একজন একজন পার্সন হিসেবে উনি কিছুই না। উনি একজন ভালো বন্ধু। হ্যাঁ, লাখ লাখ টাকা খরচ করে বন্ধুদের পিছনে খরচ করে, অথচ ফ্যামিলির পিছনে ওনার কোনো দায়বদ্ধতাই নাই। কিভাবে সম্ভব ভাইয়া? যেহেতু এখন সে এতগুলো মানুষের সামনে হাত জোড় করে মাপ চেয়ে একবার সুযোগ চাচ্ছে, একবার কি সুযোগ দিতে পারেন? দিতে পারি, কিন্তু আমার এখানে একটা শর্ত আছে। নিজেদের চেঞ্জ করে আমি এখন ওর কাছে যাবো না। আমার বাচ্চাটা নাকি আজকে নিয়ে আসতেছে, ছোট বাচ্চাটা। ও নিয়ে আসলে আমার বাচ্চা আমার কাছেই থাকবে। আমার মন যদি কখনো বলে যে ও ভালো হয়েছে, তখন যদি ওর ফ্যামিলি মেম্বার যেমন ওর বাবা মাকে যদি নিয়ে আসতে পারে, তাহলে আমি যাবো, আর নয়তো যাবো না। এখন কি চাচ্ছেন আপনি? আমি চাচ্ছি বলতে, ভুল তো আমারই, ভুল সাথে অন্য করিনি। আমার বাপ মারে আমি কাঁদাইছি, আমার আব্বু আমার সাথে কথা বলে না ভালো করে এখন। অথচ আমার নিয়ে যখন দিল, আমার আব্বু আমার বাড়িতে বলছে যে ভালো একটা রান্না করবি না, আমার বাড়িতে নাই আমার জন্য। আমি বেরিয়ে যখন এই কথাগুলো শুনছি, আমি বলছি আমি জীবনে কোনদিন আর নেব না। তারপরেও কেন জানি জড়ায় যাই, বারবার চেষ্টা করি যে এটা থেকে সরে আসবো, যেভাবে হোক সম্ভব সরে আসবো, আবার জড়ায় যাই। এটাই ও মেনে নিতে পারে না। ওর কথা হলো যে আমি, আমার ভাই নেশা করতো, আমি নেশা করার লোক দেখতে পারি না। আর আজকে আমার নেশা করার স্বামীর সাথে বিয়ে হয়েছে, আমি এটা মেনে নিতে পারবো না। বউ চলে যায়, আবার মাপ চেয়ে নিয়ে আসেন, আবার নেশা করেন। আপনারা নেশা করার জন্য আপনার বাচ্চাগুলোর কি অবস্থা? আপনি তো এখনো স্টিল নেশা করতেছেন, তাই না? হ্যাঁ, এখন নেশা করতেছি বলছি, ওই যাওয়ার পরে ওর সাথে রাগে আমার যখন সাইড হয়ে গেলি, তাহলে আমি এই নেশাই করবো। মানে কোনো না কোনো ভাবে নেশা করতেই হবে, তাই তো? আমি আজকে থেকে এই 100 কোটি মানুষের সামনে সাক্ষী রেখে বলি, আমি আজকের পরে আর কোনোদিন নেশা করবো না। আমার বাপ মার সাথে আমি যে অন্যায় করছি, আমার বাপ মা যদি মাফ করে, আমার বাপ মা যদি আমার মাফ করে দেয়, আমি অনেক অন্যায় করছি, অনেক অনেক। আজকে সকালবেলা আমার ছোট মেয়ে কুলে দিতে যা পড়ে গেছে, এটার জন্য আমার মা আমার ফোন করে চিল্লাচিল্লি করতেছে, তাই আজকে তোর কারণে আজকে অবস্থা, তোর সংসার আমার দেখতে হয়, এটার কারণই তো আমি। কারণ আজকে আমার বউ বাসা থাকলে তো আর এটা শুনতে হইতো না, আমার মেয়ের খেলতো আমার বউই রাখতো। আর আমি তার কাছে যে ক্ষমা চাবো, আমার এই মুখ নাই। আমি বহুবার বলছি আমি আর করবো না,
কিন্তু এ আমার একই কাজ করছি, একই কাজ করছি, একই কাজ করছি। এই জন্য সে আমার কথা এখন আর বিশ্বাস করে না, সবই নাটক মনে করে। আর আমি কালকে রাত্রে আমি ফোনে বলছি যে দেখো তুমি আমার একটা সুযোগ দাও। কয় না, আমার তোমার কোনো আর সুযোগ নেই, তুমি এটি অভিনয় করতেছো অভিনয়, আমি আবার গেলে আবার 2 দিন পরে ভুলে যাবা। এটাও সত্য, নেশাখোরেরা কিন্তু এভাবে কাঁদে, মাপ চায়, আবার সব ঠিক হয়ে যায়, আবার নেশা করা শুরু করে। আমি তার সাথে বারবার এটা করছি, এই জন্য সে বিশ্বাস করে না। সবার কাছে বিশ্বাস ভেঙে গেলেছি আমি, না আমার ফ্যামিলির কাছে, না আমার বউয়ের কাছে, কারো কাছে আমার কোনো বিশ্বাস নাই। বিশ্বাসের রাস্তা আমি নিজেটা নিজে শেষ করে লাইছি। আমি জানি না কোন মুহূর্তে গেলে আমি পাবো এই বিশ্বাস, এই ক্ষমা। আমি এই বাংলাদেশের মানুষের সাক্ষী রেখে করেছি আমি আর কোনোদিন নেশা করবো না। আমার এবার মতো একটা সুযোগ দাও, আর না হলে আমি না বাঁচতে পারবো। কারণ আমি না পারবো নিজের চোখকে দেখতে তুমি আমার ছেড়ে গেছ, এইটা না পারবো নিজের মেয়ে হয়ে গেছে জবাব দিতে যে কেন ছেড়ে গেছে। একদিন না একদিন তো অবশ্যই আমার প্রশ্ন করবো, তখন আমি কি করবো। আমি আর কোনোদিন নেশা করবো না, কোনোদিন না। সব ধ্বংস হয়েছে আমার সব। তুমি বোঝার চেষ্টা করো মিষ্টি, তুমি যদি ব্যাগ না আসো আমার এই জীবন মনে হয় না থাকবো। আমি পারবো না, আমি পারবো না, কারণ আমি না পারবো তোমার চেয়ে থাকতে, না পারবো এই সন্তানদের কাছে কোনোদিন মুখ দেখাইতে। আমি আর কোনোদিন করবো না, কোনোদিন না। আমার ভিতরের কথা একবার তো আমি আর আল্লাহ জানে। এখন কি বলতেছে, আমি কোন জায়গার মাঝে ঢেকে আছি। আমি যদি পারতাম দুনিয়া থেকে যেতাম গা, কিন্তু সেটাও তো আমি পারতেছি না। ওই অতি তাড়াতাড়ি ডিভোর্স দেওয়ার চেষ্টা করতেছে। আমি যদি কোনো কিছুর বিনিময়ে হয়, যে কিছুর বিনিময়ে যে কোনো সাজা আমি মেনে নিব। আমি চাই সে ব্যাগ আসুক, আমার ডিভোর্স না দেখ, এই সম্পর্কে শেষ না করুক। আমি যে কোনো শাস্তি মেনে নিতে রাজি।